আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে শাহবাগে ৩০ কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবি। লালমাটিয়া ও শ্যামলীতে নারীদের লাঞ্ছনার ঘটনায় ২ জন আটক, রাজনৈতিক পরিচয় আছে কিনা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্বাধীনতা পুরস্কারের জন্য ৬ জন মরণোত্তর সহ মোট ৭ জনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুরস্কার পুনর্বহাল। হাসিনা ও শেখ পরিবারের প্লট ফ্ল্যাট সহ ৭টি স্থাবর সম্পদ আর ১২৪টি ব্যাংক হিসাব জব্দ, আওয়ামী মালিকানার 12টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা। এবং প্রবাসীদের জন্য প্রক্সি ভোট সময়োপযোগী মনে করছে নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে পরিবেশ বান্ধব কাজ করার আন্তর্জাতিক স্বীকৃতি পেল ইকোলারি বাংলাদেশের বিশেষ সম্মাননা পাওয়ার খবর। German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করার দাবিতে দুপুরে শাহবাগ মোড় অবরোধ করে রাজধানীর প্রায় ৩০টি কলেজের শিক্ষার্থীরা। সারা দেশে ধর্ষণের ঘটনাগুলোর দ্রুত বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা। পরাগ আসিম জানাচ্ছেন। মাগুরার ৮ বছরের শিশুসহ সারা দেশে ধর্ষণের বিরুদ্ধে মঙ্গলবারও সোচ্চার ছিল রাজধানী। জনসম্মুখে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করা সহ ৬ দফা দাবিতে দুপুরে শাহবাগ মোড় অবরোধ করে কলেজ শিক্ষার্থীরা। এতে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে, তৈরি হয় যানজট। পরে তারা বিক্ষোভ সমাবেশ করেন জাতীয় জাদুঘরের সামনে। আমাদের মূল দাবি হচ্ছে ধর্ষকের জনসম্মুখে ফাঁসি দিতে হবে অথবা ওপেন ফায়ারে মেরে ফেলতে হবে। সৌদি আরবে যেমন একটা আইন আছে, আমরা বাংলাদেশেও তেমন আইন চাই। বাংলাদেশের আইন ব্যবস্থা কঠোর হতে হবে। খারাপ মানুষদের সংখ্যা যদি আমরা দমিয়ে ফেলতে পারি তাইলে রেপিস্টদেরকে কমানো যাবে। ধর্ষকের বিরুদ্ধে প্রশাসনকে সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। প্রয়োজনে অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ২৪ ঘন্টার মধ্যে ধর্ষককে গ্রেফতার করা, মেডিকেল রিপোর্ট তৈরি করা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন অর্থনীতি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। আমরা দ্রুত বিচার চাই যে সমাজে যে রাষ্ট্রীয় ব্যবস্থায় এবং এই ধরনের অনাচারগুলো ঘটে সেখানে আমরা দেখছি বিচার ব্যবস্থার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা আছে, নানা ধরনের অবহেলা আছে, সেগুলোর ব্যাপারে আমরা দ্রুত অ্যাকশন চাই। একই স্থানে বিক্ষোভ সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। আমরা চাচ্ছি মানুষের মধ্যে সেই সচেতনতার তৈরি হোক, শুধুমাত্র নারী হিসেবে আলাদা একটা প্রজাতি গণ্য না করবে। ভবিষ্যতে যাতে দর্শক আর সৃষ্টি না হয় সেই দিকে সৃষ্টি দেওয়া, নৈতিক শিক্ষায় শিক্ষিত করা, তাহলে পরে এই ধর্ষক সৃষ্টি হবে না। ধর্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সংগীত বিভাগ সহ আরও কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীদের একাংশ। ধর্ষকদের প্রতীকী ফাঁসি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে গ্যাস অনুসন্ধানের রাষ্ট্রীয় মালিকানাধীন রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রম ইন্টারন্যাশনালের কাজের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সহযোগিতা চেয়েছে রাশিয়া। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জিকোজিন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে এই অনুরোধ জানান। গ্যাজপ্রম ২০১২ সাল থেকে বাংলাদেশে গ্যাসের মজুদ অনুসন্ধানে অংশীদার হিসেবে কাজ করছে। ২০২৩ সালে গ্যাজপ্রম ইন্টারন্যাশনাল ভোলায় আরও অনুসন্ধানের জন্য 5টি নতুন কূপ চিহ্নিত করে। এই 5টি কূপ খননে প্রয়োজনীয় প্রস্তুতির জন্য গ্যাজপ্রমকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এ বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। রাষ্ট্রদূত জানান, রাশিয়া বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশে ৩০,০০০ টন এমওপি সার সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। রাজধানীর বনানীতে ট্রাক চাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় চালককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। লালমাটিয়া ও শ্যামলী স্কয়ার এলাকায় নারীর প্রতি সহিংসতা এবং অসদাচরণের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাদের রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। শাকের আদনান জানাচ্ছেন।
বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় সোমবার সকালে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় নিহত হন পোশাককর্মী মিনারা। গুরুতর আহত হন দুজন পোশাককর্মী। ওই ঘটনায় বিক্ষুব্ধ সহকর্মীরা সড়ক অবরোধ করে দিনভর বিক্ষোভ করেন। ডিএমপির সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার মধ্যরাতে ওই ঘটনায় ট্রাক চালক টিটন ইসলামকে কেরানীগঞ্জের কলাতিয়া থেকে আটক করে ডিবি। রাজধানীর লালমাটিয়ায় ১ মার্চ প্রকাশ্যে ধূমপানকে কেন্দ্র করে দুই তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় গোলাম মোস্তাকিম রিন্টু নামে এক ব্যক্তিকে মোহাম্মদপুর থেকে আটক করা হয়েছে। এছাড়া শ্যামলী স্কয়ার এলাকায় ২৯ আগস্ট নারীদের মারধর করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাসেল হোসেনকে মতিঝিল এলাকা থেকে আটক করেছে পুলিশ। ইস্যুকে কেন্দ্র করে গোলাম মোস্তফা রিন্টু যিনি, তার সাথে বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে গোলাম মোস্তফা রিন্টু মহিলাদেরকে কিছুটা অবদস্থ করে। ভিডিওতে আমরা দেখেছি একজন লোক রাস্তায় অবস্থান করা কিছু নারীদের প্রতি বাজেভাবে আচরণ করছিলেন এবং এই নারীদেরকে শারীরিকভাবে তিনি হেনস্থা করেছিলেন। ডিএমপি বলছে, নারীর প্রতি সহিংসতাকারীদের আইনের আওতায় আনা হবে। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। স্বাধীনতা পুরস্কারের জন্য ৬ জন মরণোত্তর সহ মোট ৭ জনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম মরণোত্তর, সাহিত্যে মীর আব্দুস শুকুর আল মাহমুদ মরণোত্তর, সংস্কৃতিতে নভেরা আহমেদ মরণোত্তর, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ মরণোত্তর, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মহিবুল হক খান ওরফে আজম খান মরণোত্তর, শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ ওমর এবং প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরিতে আবরার ফাহাদকে মরণোত্তর পুরস্কার দেয়া হবে। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ২০০৩ সালে দেয়া স্বাধীনতা পুরস্কার পুনর্বহাল করা হয়েছে। রাজধানীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। মানববন্ধনে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন সহকর্মী সহ শিক্ষার্থীরা। মিথিলা নাজরিন জানাচ্ছেন। হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া হত্যার ঘটনায় কলেজ প্রাঙ্গণে শোকের ছায়া। সকাল থেকে শিক্ষার্থী ও সহকর্মীরা মিছিলে আসতে থাকেন। এমন নৃশংস ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। অপরাধী যেন কোনোভাবেই ছাড় না পায় সেই প্রত্যাশা সকলের। আমরা অলরেডি আসামি 2 জন ধরা পড়ছে। এটা আইনি প্রক্রিয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করে সঠিক খুনি বা দোষী যারা তারা ধরা পড়বে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাইছি। এই জন্য আমরা মানববন্ধন করছি। উনি আমাদের সহকর্মী, আমাদের বন্ধু, খুব কাছের মানুষ। এরপর কলেজ প্রাঙ্গণে জানাজার নামাজে শরীক হন উপস্থিত জনরা। বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান স্বজনরা। কলেজের শিক্ষার্থীরা জানান, বেশ কিছুদিন ধরে সাইফুর রহমান পরিবার থেকে আলাদা হয়ে উত্তরখানের বাসায় ভাড়া থাকতেন। সেই বাসাতেই রোববার ভোরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। পরবর্তীতে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মিথিলা নাজরিন, চ্যানেল আই, ঢাকা। জুলাইয়ে সাভারে আসহাবুল ইয়ামিনকে গুলি করে এপিসি থেকে ফেলে দিয়ে হত্যার ঘটনায় 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। খুলনায় গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত হলেও চিকিৎসা না পাওয়া নিয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন নাইম শিকদার। এতে খুলনা সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক এমপি শেখ হালাল এবং শেখ তন্ময় সহ 121 জনকে অভিযুক্ত করা হয়েছে। মাজহুর হক মান্না জানাচ্ছেন। রাজধানীর মিরপুরে MISTর শিক্ষার্থী ছিলেন শহীদ শায়েখ আসহাবুল ইয়ামিন। 18 জুলাই সাভারে ছাত্র জনতার আন্দোলনে প্রাণ হারান তিনি। পরে তাকে পুলিশের একটি সাজোয়া যানের ওপর থেকে টেনে নিচে ফেলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় 10 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে প্রসিকিউশন আবেদন করলে আদেশ দেন ট্রাইব্যুনাল। এই ঘটনায় প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করে উক্ত 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এই 10 জনের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন এবং স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতৃবৃন্দও আছে। এই মামলায় পরবর্তী তারিখ 18/5/2025 তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে। জুলাইয়ে খুলনা এলাকায় গণঅভ্যুত্থানে পুলিশের একাধিক গুলিতে গুরুতর আহত হন নাইম শিকদার।
হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা ছাড়াই তাকে বের করে দেন চিকিৎসক। এই ঘটনায় অভিযোগ দাখিল করতে ট্রাইব্যুনালে আসেন নাইম। পাশে তাকাই দেখি অ্যাক্সিডেন্টে গুলি লোড দিয়ে দাঁড়ায় আছে। এই দেখে আমার যে ছাত্রবাড়ি আছে তাদেরকে বলছি কি তোমরা দৌড় দাও। এই বলতে যে আমি এরকম তাদেরকে ঘিরে ধরছি যে তোমরা ওই পাশে যাও। তারা এই সুযোগ পেয়ে তারা পিছন থেকে আতঙ্কিতভাবে গুলি চালাইতে এসে পরে রূপসা যে মেডিকেল ছিল প্রাইভেট মেডিকেলগুলো ওইখানে সামনে গেছি, যাওয়ার সাথে সাথে তারা বলছে যে স্টুডেন্ট এবং যারা গুলিবিদ্ধ তাদের জন্য চিকিৎসা হবে না। আমার অভিযুক্ত আছে 8 থেকে 10 জন। তালুকদার আব্দুল খালেক, তার বউ হাবিবুন নাহার, আর তার সাথে যে কর্মী 4 জন, আর শেখ পরিবার আছে 6 জন। চানখারপুলে শাহরিয়ার খান আনাস সহ 7 জনকে গুলি করে হত্যার ঘটনায় পরোয়ানাভুক্ত আসামি কনস্টেবল মোহাম্মদ নাসিরুল ইসলামকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মাজহুর মান্না, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ যত পরিবর্তনই হোক, বাংলাদেশ বিষয়ে চীনের নীতি অপরিবর্তিত বলে জানিয়েছেন ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, বাংলাদেশের কোনো নির্দিষ্ট সরকার নয়, বরং জনগণের সঙ্গে তাদের সম্পর্ক। চীন সম্পর্কে বাংলাদেশের মানুষের ধারণা নিয়ে করা জরিপ ও প্রকাশ অনুষ্ঠানে রাষ্ট্রদূত আরও জানান, সরকার প্রধানকে আমন্ত্রণ জানানোর প্রথা অনুযায়ী প্রধান উপদেষ্টাকে চীনে আমন্ত্রণ জানানো হয়েছে। পান্থ রহমান জানাচ্ছেন। বাংলাদেশে চীনের ভাবমূর্তি নিয়ে সেন্টার ফর অল্টারনেটিভের করা জরিপ অনুযায়ী জুলাই আন্দোলনের পর দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বাংলাদেশিদের ধারণা বদলেছে। ৭৫% বেশি বাংলাদেশি মনে করেন সরকার পরিবর্তনের পর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হয়েছে আর ভারতের সাথে অবনতি হয়েছে। পাশাপাশি বড় একটি অংশের ধারণা অর্থনৈতিক সহযোগিতার নামে চীনা ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে বাংলাদেশ। জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থনের কথাও জানান। আন্তর্জাতিক বা অভ্যন্তরীণভাবে যত পরিবর্তনই আসুক, বাংলাদেশের জন্য চীনের এক নীতি। কোনো নির্দিষ্ট দলের সরকারের সঙ্গে নয়, বরং চীন বাংলাদেশের মানুষের সঙ্গে থাকার নীতিতে বিশ্বাসী। আমরা প্রথা অনুযায়ী সব সরকার প্রধানকেই চীনে আমন্ত্রণ জানাই। প্রধান উপদেষ্টার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। নতুন সরকার দায়িত্ব নেয়ার পরও চীন থেকে বিনিয়োগ এসেছে বলে জানান রাষ্ট্রদূত। আমাদের নীতি হলো আমরা বাংলাদেশের জনগণের পছন্দকে গ্রহণ করি। সে কারণেই প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করছি। আশা করি সব বড় দলের সহযোগিতায় এই সরকার সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে এবং একটি স্থিতিশীল, গণতান্ত্রিক ও উন্নত দেশ গড়ে তুলতে পারবে। এ প্রক্রিয়ায় চীন পাশে থাকবে। রোহিঙ্গা সংকট সমাধানে চীন আরও সক্রিয় হতে পারে বলে মনে করেন জরিপে অংশ নেয়া বাংলাদেশিরা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। প্রবাসীদের ভোট দেওয়ার জন্য প্রক্সি পদ্ধতিকে সময়োপযোগী মনে করছে নির্বাচন কমিশন। এই পদ্ধতিতে দেশে নিজের আস্থাভাজন কারো মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নাজিব বেগ জানাচ্ছেন। দেশের 1,30,00,000-এর বেশি নাগরিক প্রবাসে থাকেন। তাদের ভোটাধিকারের বিষয়ে কোনো উদ্যোগ বা পরিকল্পনা এতদিন দৃশ্যমান হয়নি। গত 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এবার প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়া নিশ্চিত করতে চায় সরকার। নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সমস্ত সিদ্ধান্ত জরুরি, সেই সমস্ত বিষয়ে তাড়াতাড়ি ঐকমত্য সৃষ্টি করা। কোন পদ্ধতিতে প্রবাসীদের ভোট নেওয়া যায় এ নিয়ে কাজ করছে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কমিটি। প্রবাসীদের 3টি পদ্ধতিতে ভোটের প্রস্তাব দিয়েছে তারা। এগুলো হলো সময়ের মধ্যে সম্পাদনযোগ্য পোস্টাল সিস্টেম, অনলাইন সিস্টেম এবং প্রক্সি ভোট। তবে প্রক্সি ভোটকেই সময় উপযোগী মনে করছে ইসি। আগামী নির্বাচনের জন্য যদি সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা পূরণ করতে হয় এবং মাননীয় প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন সেইভাবে যদি আমরা প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই, তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে। আমরা প্রথমে ভেবেছিলাম নিকটাত্মীয় দিব, তো নিকটাত্মীয় দেখা যাবে তখন আমাদের অপশনটা লিমিটেড হয়ে যাবে। নিকটাত্মীয় ডেফিনেশন আমরা তৈরি করেছিলাম, পরে আমরা সেখান থেকে সরে এসে প্রস্তাব করতে চাচ্ছি উনিই নির্বাচন করুক, উনি কাকে দিবেন। চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেই নেওয়া হবে। ওয়ার্কশপের মাধ্যমে আমরা যেটা ডেভেলপ করতে চাই সেটা হচ্ছে একটা সিস্টেম আর্কিটেকচার। এই যে 3টা পদ্ধতি সাজেস্ট করা হলো, এই 3টা পদ্ধতির 3টা আর্কিটেকচার ডেভেলপ করার, তারপরে আমরা
বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে এটা নিয়ে আলোচনায় বসতে চাই। সেইখানে যদি আমরা সর্বসম্মতভাবে দেখি যে এটা গ্রহণযোগ্য হচ্ছে, তখন আমরা সিস্টেম ডেভেলপমেন্টে যাব। বর্তমানে বাইরের 9টি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে। শিগগিরই 40টি দেশে এই কার্যক্রম চালানো হবে। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। দুর্নীতির দায়ে অভিযুক্ত শেখ হাসিনা তাঁর পরিবারের সদস্যদের প্লট ও ফ্ল্যাট সহ 7টি স্থাবর সম্পদ এবং শেখ পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 124টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় 635 কোটি টাকা জব্দ করেছে দুদক। 1128 কোটি টাকা আত্মসাতের অপরাধে 12টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুদকের মানি লন্ডারিং আইনে মামলা হয়েছে। রোকসানা আমিন জানাচ্ছেন। পূর্বাচল কূটনৈতিক জোনে অবৈধভাবে শেখ পরিবারের নামে বরাদ্দকৃত 60 কাঠা প্লট দুর্নীতির আইনি কার্যক্রম শেষ না হতেই শেখ পরিবারের আরও কিছু স্থাবর সম্পদ এবং 124টি ব্যাংক হিসেব জব্দ করেছে দুদক। দুদক বলছে, শেখ হাসিনার 2 সন্তানের ধানমন্ডি 6 নম্বর রোডে 16 কাঠা বাড়িসহ জমি, বোন শেখ রেহানার গাজীপুরে কালিয়াকৈরে 1 দাগ 8.5% ও আরেক দাগে 1.55% জমি এবং সেগুনবাগিচায় একটি ফ্ল্যাট জব্দ করেছে দুদক। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের নামে গুলশানের 71 নং রোডে একটি ফ্ল্যাট এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের মালিকানাধীন গুলশান নিকেতনে ইস্টার্ন হাউজিং লিমিটেডের 2টি জমিসহ প্লট জব্দ করে দুদক। একই সাথে শেখ পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 124টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 635 কোটি টাকা জব্দ করেছে সংস্থাটি। 124টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। 124টি অ্যাকাউন্টে প্রায় 635 কোটি প্লাস মাইনাস। যে সম্পদ ব্যবস্থাপনার জন্য একই সাথে রিসিভার নিয়োগেরও আদেশ দেওয়া হয়েছে। মালয়েশিয়ার শ্রমিক পাঠিয়ে রাষ্ট্রের সাধারণ মানুষের 1128 কোটি টাকা আত্মসাতের অপরাধে 12টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানি লন্ডারিংয়ে মামলা করেছে দুদক। মালয়েশিয়ায় প্রেরিত কর্মীর নিকট হতে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি কর্মীর নিকট হতে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ গ্রহণপূর্বক আত্মসাৎ, উক্ত অর্থ অবৈধ পন্থায় মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ প্রমাণিত হয়েছে। অতিরিক্ত অর্থ আত্মসাতের পরিমাণ হচ্ছে এখানে 1128 কোটি 61,50,000 টাকা। এই 12টি এজেন্সির বেশিরভাগেরই মালিক আওয়ামী লীগ আমলের প্রভাবশালী মন্ত্রী এমপিরা, যার মধ্যে অন্যতম সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল ও তার মেয়ে নাফিসা কামাল ও ফেনী 2 আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি। এসব প্রতিষ্ঠানের যোগসাজশে বিপুল অঙ্কের এসব অর্থ আত্মসাৎ করা হয়। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করা হবে। যোগ্যতা অর্জনের সূচকগুলো নিয়ে সন্দেহ আছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে একটি কমিটি করা হয়েছে, তারা পর্যালোচনা করছে। নিয়োগ পাওয়ার পর সচিবালয়ে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বিশেষ সহকারী বলেন, দেশ একটি অর্থনৈতিক ভঙ্গুরতার মধ্য দিয়ে যাচ্ছে, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। সব অঙ্ক টাকা আনতে তাদের আইডেন্টিফাই করে বিভিন্ন দেশে আছে, এইখানে কতগুলো আপনার আইনি পদক্ষেপ আছে, আবার সেই আইনগুলো আবার বৈদেশিক বিদেশের সাথে জড়িত। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি যেটি পারি, কতগুলো সেন্সিটিভ কেস করা হয়েছে, অন্যগুলোরও আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন কিছু আসুক। এই জন্য আইনের কিছুটা সমস্যা, আইন মানে কি কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশের সাথে এগুলো করবো, এবং এটা আপনারা নেক্সট মান্থে আরেকটু বেটার জানতে পারবেন। যুদ্ধ শুরুর পর রাশিয়ার মস্কোতে বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় 2 জন নিহত হওয়ার পাশাপাশি বহু ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় বন্ধ রাখা হয়েছে 6টি বিমানবন্দর। সংবাদ মাধ্যম রয়টার্স বলছে, গভীর রাতে মস্কোকে লক্ষ্য করে 91টি ড্রোন হামলা চালানো হয়। এর মধ্যে 73টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। সৌদি আরবের জেদ্দায় ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনা করছেন। যুদ্ধবিরতি আলোচনার একদিন আগেই বৃহত্তম ড্রোন হামলা চালালো কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্সি চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমার্ক বলেছেন, ইউক্রেন শান্তি ও সমঝোতা করতে প্রস্তুত। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। প্ল্যাটফর্মে প্রদর্শন করা হচ্ছে বিশেষ টেলিফিল্ম মায়ের ভাষা ভুলিস না। আলমগীর সাগরের রচনা ও পরিচালনায় টেলিফিল্মটিতে অভিনয় করেছেন জুনায়েদ বগদাদি ও রিয়ামণি। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে টেলিফিল্মটি উপভোগ করতে পারবেন দর্শক। নিটোল টাটা বিশেষ সংবাদ। প্লাস্টিক দূষণ রোধে উদ্ভাবনী সমাধানের জন্য কাজ করার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে জেনারেশন হোপ গোলস অ্যাওয়ার্ড পেয়েছে ইকোলারি বাংলাদেশ। প্লাস্টিকের বিকল্প হিসেবে এডিবল কাপ তৈরির কাজ করছেন তারা। থাইল্যান্ডে এশিয়ার 230টি দলের মধ্যে প্রতিযোগিতায় শীর্ষ 5টি দলের মধ্যে একটি নির্বাচিত হয়েছে তারা। ব্যাংককে 12তম এশিয়া প্যাসিফিক ফোরাম অন সাস্টেইনেবল ডেভেলপমেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে পুরস্কার গ্রহণ করেন ইকোলারি বাংলাদেশের সহ প্রতিষ্ঠাতা নাফিসা আঞ্জুম হেলালি। এ নিয়ে রাজধানীতে এক প্রেস কনফারেন্সে বিস্তারিত তুলে ধরে জানান তিনি, পরিবেশ বান্ধব সমাধানের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারী কারিগরদের টেকসই উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে আগামীতে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করবেন তারা। এবারে কৃষি সংবাদ। কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন শরীয়তপুরের ভেদরগঞ্জের রিনা বেগম। তাকে সার্বিক সহায়তা ও পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, কেঁচো সার ব্যবহারে মাটির উর্বরতা শক্তি সুরক্ষিত হওয়ার পাশাপাশি নিরাপদ খাদ্যও নিশ্চিত হচ্ছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বাগেরহাটের মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধ করে সুন্দরবন সহ পরিবেশ সুরক্ষায় অভিজ্ঞতা বিনিময় সভা হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ। সভাপতিত্ব করেন সুন্দরবন সুরক্ষায় গঠিত ইউথ ফোরামের আহ্বায়ক কলি আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে এম ইখতিয়ার উদ্দিন ও প্রেস ক্লাব সভাপতি এইচ এম মইনুল ইসলাম। বিষয় ভিত্তিক আলোচনা করেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন, আতাবুর রহমান টিপু ও ইউথ ফোরাম সদস্য মাশরাফি আকিব। রাঙ্গামাটির রাজস্থলীতে প্রসবের সময় শাবক সহ একটি বন্য মা হাতির মৃত্যু হয়েছে। উপজেলার গাইন্দা ইউনিয়নের কাইতংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুজ্জামান বলেন, খবর পেয়ে হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগের কর্মীরা। জানান, বন্য হাতিটি প্রসবকালে শাবকটির দেহের অর্ধেক অংশ আটকে যায়। এতে মা হাতি ও শাবক মারা যায়। হাতি দুটির ময়নাতদন্ত শেষে মাটি চাপা দেওয়া হবে বলেও জানান বিভাগীয় বন কর্মকর্তা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 8 পয়েন্ট বেড়ে ৫,১৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে ৩৯৭টি কোম্পানি, ৪১২ কোটি ৫২ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ৭৪ কোটি ৪৬ লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে ১৮২টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি চ্যানেল সংবাদ। এবছরের মধ্যেই বিদেশে পাচার হওয়া কয়েকশো কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পাচারের অর্থ ফেরত আনতে হলে কিছু আইনি প্রক্রিয়া মানতে হবে। এ বিষয়ে শিগগিরই অধ্যাদেশ করা হবে। অর্থ ফেরত আনতে প্রায় ২০০টি আইনি প্রতিষ্ঠানের সাথে আলোচনা হয়েছে। এর মধ্যে ৩০টি প্রতিষ্ঠানের সাথে চুক্তি হবে বলে জানান উপদেষ্টা। তো আমাদের এখানে সত্যিকার স্ট্যাটিস্টিক্স নিলে কত পার্সেন্ট, আমরা এখনও জিডিপির গ্রোথ হয়তো এত এফেক্ট হয়নি, কিন্তু বিভিন্ন সেক্টরে যেটা হয়েছে এটা অত্যন্ত ভঙ্গুর অবস্থায় আছে আমাদের দেশ অর্থনৈতিক সাইডটা। এখানে আইনের ইস্যু আছে, আমাদের প্রপার আইন করতে হবে। ওই দেশের সাথে মিউচুয়াল যেমন এক্সট্রাডিশন ল যেমন আছে, একটা ক্রিমিনাল আপনি ধরলে তো আনতে পারবেন না, এটা কতগুলো প্রসিজিয়ার আছে আন্তর্জাতিক। আমাদের এখন
এই অর্থ আনার জন্য আরেকটা লিগ্যাল প্রসিজার আছে, এগুলি আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স এগুলি আমরা ড্রাফটিং হচ্ছে। বাংলাদেশে কিডনি রোগ আশঙ্কাজনক হারে বাড়ছে উল্লেখ করে তা প্রতিরোধে সরকারকে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব কিডনি দিবসে রাজধানীতে কিডনি স্বাস্থ্য সুরক্ষা প্রতিবন্ধকতা উত্তরণ প্রেক্ষাপট বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা দেশে কিডনি রোগী ও রোগের প্রকটতা নিয়ে আলোচনা করেন। কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি ক্যাম্পস আয়োজিত অনুষ্ঠানে কিডনি রোগ প্রতিরোধে সচেতনতা তৈরির উপরও জোর দেন বক্তারা। বৈঠকে বক্তৃতা করেন বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার নজরুল ইসলাম ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু সহ বিভিন্ন সেক্টরের বিশিষ্টজনেরা। সারা বিশ্বে দেখা গেছে যে কিডনি রোগের সংখ্যা ইউনাইটেড স্টেটস, ইউকে এদের সংখ্যা কিন্তু বাড়ছে না, কিন্তু সংখ্যা বাড়ছে এই ডেভেলপিং কান্ট্রি, লো ইনকাম কান্ট্রি, লো মিডল ইনকাম কান্ট্রিতে বেড়ে যাচ্ছে এবং 80% কিডনি রোগ কিন্তু এই সমস্ত দেশেই। এবারে খেলার খবর। প্রতি সহিংসতার প্রতিবাদে শাহবাগে 30 কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবি। লালমাটি ও শ্যামলীতে নারীদের লাঞ্ছনার ঘটনায় 2 জন আটক, রাজনৈতিক পরিচয় আছে কিনা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্বাধীনতা পুরস্কারের জন্য 6 জন মরণোত্তর সহ মোট 7 জনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুরস্কার পুনর্বহাল। হাসিনা ও শেখ পরিবারের প্লট ফ্ল্যাট সহ 7টি স্থাবর সম্পদ আর 124টি ব্যাংক হিসাব জব্দ, আওয়ামী মালিকানার 12টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা। এবং প্রবাসীদের জন্য প্রক্সি ভোট সময়োপযোগী মনে করছে নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।